হ্যালো এভরিবডি, গুড মর্নিং সকলকে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। দিস ইজ আরাবুল রহমান। আজকে আমরা ৭৭ নম্বর পর্ব আলোচনা করব। জিকে জিএস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে সেশনে আমরা রেখেছি। চলো শুরু করি। আমরা কথা বলবো আমরা ক্লাসের মধ্যে অবভিয়াসলি, সেখানে সমস্ত আলোচনা থাকছে প্রশ্ন উত্তরের। চাকরি পরীক্ষা প্রস্তুতি যারা নিচ্ছ তাদেরকে বলবো টিডব্লিউএস একাডেমি চাকরি পরীক্ষার জন্য সেরা প্রতিষ্ঠান। এখানে সকলে যুক্ত হয়ে যাবে। কেপি, ডব্লিউপি এক্সাম, ডব্লিউবিসিএস সহ বিভিন্ন এক্সামের জন্য তোমরা এখান থেকে প্রিপারেশন নিতে পারবো এবং বিগত বছরগুলোতে অনেক স্টুডেন্ট এখান থেকে কিন্তু সাকসেস তারা পেয়েছে। আমাদের ইউটিউবে দ্য ওয়ে অফ সলিউশনে তাদের সাকসেস স্টোরি দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। চলো শুরু করি আজকের পর্বটি। যদি কারো কোনো আমাদের টিডব্লিউএস একাডেমি সম্পর্কে জিজ্ঞাসা থাকে অবশ্যই এই নাম্বারে তোমরা কল করে আমাদের কাছ থেকে কিন্তু সমস্ত এডুকেশন সম্পর্কিত তথ্য জানতে পারো। চলো আমরা প্রথম ১ নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। পণ্ডিত যশরাজ ছিলেন কে? পণ্ডিত যশরাজ একজন বিখ্যাত কে ছিলেন? প্রথম ইন্টারেস্টিং প্রশ্ন একটা, পণ্ডিত যশরাজ একজন বিখ্যাত কে ছিলেন? বাঁশি বা সেনাই বাদক, তবলা বাদক, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী নাকি কর্ণাটকী সঙ্গীত শিল্পী? ইনি ছিলেন অ্যাকচুয়ালি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। শাস্ত্রীয় সঙ্গীতের দুটোই ভাগ হয়, একটা হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত আর একটা হচ্ছে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত। তো তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিল্পী ছিলেন বিখ্যাত, এবং তিনি ছিলেন মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী। ঠিক আছে, কিসের সঙ্গীত শিল্পী ছিলেন? মেওয়াতি ঘরানার তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন এই পণ্ডিত যশরাজ। দ্য মিস্ট্রি অফ এডউইন ডোর বিখ্যাত বইটি কে লিখেছেন? দ্য মিস্ট্রি অফ এডউইন ডোর শীর্ষক বইটির লেখক কে? বিখ্যাত একটা গ্রন্থ দ্য মিস্ট্রি অফ এডউইন ডোর শীর্ষক গ্রন্থটি লিখেছেন কে? এটা লিখেছেন চার্লস ডিকেন্স। কে লিখেছেন? চার্লস ডিকেন্স। প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে কোন নতুন খেলাটির আত্মপ্রকাশ পেয়েছে? ২০২৪-এ প্যারিস অলিম্পিক খেলা হলো। প্যারিস অলিম্পিকে কোন নতুন খেলাটিকে অ্যাড করা হয়েছিল? ক্লাইম্বিং, বাস্কেটবল, ব্রেকিং নাকি সার্ফিং? কোন খেলাটিকে নতুন অ্যাড করা হয়েছিল অলিম্পিকে? সেটা হচ্ছে ব্রেকিং। এটাকে আমরা ব্রেক ড্যান্সিংও বলে থাকি, ব্রেক ড্যান্সও বলা হয়ে থাকে। ব্রেকিং মানে এখানে ব্রেক ড্যান্সের কথা বলা হয়েছে। ব্রেক ড্যান্সটা নতুন যুক্ত হয়েছিল প্যারিস অলিম্পিকে। মূত্রথলি থেকে শরীরের বাইরে প্রস্রাব নিয়ে যায় এমন নালীটি নির্বাচন করুন। কোন নালীটি মূত্রথলি, আমাদের যে মূত্রথলি থাকে সেখান থেকে শরীরের বাইরে মূত্রটাকে নির্গত করে থাকে? ইউরেথ্রা, গাবিনী, মূত্রাশয় নাকি রেনাল শ্রেণী? কোনটি আমাদের মূত্রাশয় থেকে মূত্রকে বাইরে নির্গত করে? খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। সকলে এটা লাইক করে ফেলো একটা করে। কেমন কোশ্চেন অ্যান্সার থাকছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য বেছে বেছে কিন্তু কোশ্চেন আনি। একটা কোশ্চেন অনেক রকম ভাবে কিন্তু বেছে কোশ্চেনটা কতটা পরীক্ষায় আসার চান্স আছে সেগুলো কিন্তু নির্বাচন করেই প্রশ্ন আনা হয় পরীক্ষাতে। মূত্রথলি থেকে শরীরের বাইরে মূত্র এখান থেকে নিয়ে যায় যে নালীটি, সেটা হচ্ছে ইউরেথ্রা নামক নালী। এটাকে আমরা মূত্রনালীও বলে থাকি। যাই হোক, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করে? সুয়েজ খাল কোথায় পাবো আমরা? সুয়েজ খাল হচ্ছে মিশরে অবস্থিত আছে। মিশরে সুয়েজ খাল আছে। এই সুয়েজ খালটা 1959-এ খনন কার্য শুরু হয়। প্রায় 10 বছর ধরে এটাকে খনন করা হয়েছিল এই সুয়েজ খালটা। এর পরবর্তীতে 1959-এ এটা খনন কার্য শুরু হয় এবং 1969-এ এটা সম্পন্ন হয় এবং সর্বসাধারণের জন্য এই সুয়েজ খালটা খুলে দেওয়া হয়। এবারে সুয়েজ খালটা এটা ইউরোপ তথা পশ্চিমের দেশগুলির সঙ্গে পূর্বের দেশ এশিয়া এবং ইউরোপের মধ্যে দূরত্ব কিন্তু অনেকটা কম করেছিল, অনেকটা মানে প্রচুর কম করেছিল এবং বাণিজ্য ক্ষেত্রে সুবিধা আনে। তো ভূমধ্যসাগর এবং লোহিত সাগর এই দুটোকে সংযোগ করেছে সুয়েজ খাল। ভূমধ্যসাগর
লোহিত সাগর। প্রতিহার বংশের কোন শাসক ত্রিশক্তি সংগ্রাম করেছিল? ত্রিশক্তি সংগ্রাম প্রতিহার বংশের কোন শাসক করেছিল? দেখো ত্রিশক্তি সংগ্রাম 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু হয়। হর্ষবর্ধনের মৃত্যু কবে হয়? 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু হয়। এবারে হর্ষবর্ধনের মৃত্যুর পরে হর্ষবর্ধনের যে রাজধানী ছিল সেটা হচ্ছে কনৌজ। তো এই কনৌজকে কেন্দ্র করে একটা ত্রিশক্তি সংগ্রাম হয়। ওকে, কনৌজকে দখল করা নিয়ে বা কনৌজকে দখল করার জন্য ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। ত্রিশক্তি বলতে এখানে বোঝানো হচ্ছে ত্রিশক্তি বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে বলতো দেখি? ত্রিশক্তি বলতে বোঝানো হচ্ছে পাল বংশ, ওকে, এবং আর কোন কোন বংশ? পাল বংশ, গুর্জার প্রতিহার বংশ, এটাকে আমরা গুর্জার প্রতিহারও বলে থাকি, এবং আরেকটা হচ্ছে রাষ্ট্রকূট বংশ, দক্ষিণের রাষ্ট্রকূট বংশ। এই বংশের মধ্যে কিন্তু ত্রিশক্তি সংগ্রাম দেখা গেছিল। এদের মধ্যে যদি আমরা দেখি প্রতিহার বংশে মিহির ভোজ, ইনি ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন। মিহির ভোজ প্রতিহার বংশের শ্রেষ্ঠ একজন শাসক ছিলেন এবং প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে জানো? প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম নাগভট্ট। ইনি ছিলেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা। কে ছিলেন? প্রথম নাগভট্ট। পাল বংশ থেকে অংশ নিয়েছিলেন ধর্মপাল। ধর্মপালের সময় এই ত্রিশক্তি সংগ্রামটা হয়, ঠিক আছে? ধর্মপাল। প্রতিহার বংশের ছিল মিহির ভোজ এবং রাষ্ট্রকূট বংশ থেকে যার সময় ত্রিশক্তি সংগ্রামটা হয়েছিল তিনি হচ্ছেন প্রথম ধ্রুব। এদের মধ্যে কিন্তু এই ত্রিশক্তি সংগ্রামটা সংঘটিত হয়েছিল। নেক্সট পরের প্রশ্ন দেখো, দীর্ঘদিন ধরে ক্যাডমিয়াম এর সংস্পর্শে আসার ফলে কোন রোগ হয়? ক্যাডমিয়াম দূষণের কারণে বা ক্যাডমিয়াম দীর্ঘদিন ধরে দূষণের কারণে কোন রোগটি হয়ে থাকে? এখানে দীর্ঘদিন ধরে ক্যাডমিয়ামের সংস্পর্শে থাকার কারণে ইটাই রোগ হয়ে থাকে। ওকে, মিনামাতা রোগ দীর্ঘদিন ধরে পারদ দূষণের কারণে কিন্তু হয়ে থাকে। কি রোগ? মিনামাটা। এটা পারদ দূষণের কারণে হয়, ঠিক আছে? পারদ বা মার্কারি দূষণের কারণে কিন্তু হয়ে থাকে এই রোগটা। ওকে, ব্ল্যাক ফুট ডিজিজ এটা হয়ে থাকে আর্সেনিক দূষণের কারণে হয়। আর্সেনিক দূষণের কারণে এই রোগ হয়। এই রোগটা কিসের কারণে হয়? আর্সেনিকের দূষণের কারণে ব্ল্যাক ফুট রোগটা হয়। এরপরে দেখি, বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? বিশ্বের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? বিশ্বের সব থেকে বড় স্বাদু জলের হ্রদ হচ্ছে কোনটি? সুপিরিয়র হ্রদ। কোথায় আছে এটা? উত্তর আমেরিকাতে আছে, তাই না? উত্তর আমেরিকা মহাদেশে আছে। চলো, এটা হচ্ছে বিশ্বের সব থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। খুব ভালো। ভিক্টোরিয়া হ্রদ, এটা আমরা আফ্রিকাতে পাবো। ভিক্টোরিয়া হ্রদ কোথায় আছে? আফ্রিকাতে আছে। কাস্পিয়ান সাগর হচ্ছে এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি অবস্থানে আছে এবং এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর, এবং এটা হচ্ছে লবণাক্ত প্রকৃতির। এটা কি প্রকৃতির? সল্টি বা লবণাক্ত প্রকৃতির হ্রদ হচ্ছে কোনটি? কাস্পিয়ান সাগর। ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকাতে অবস্থিত আছে। আচ্ছা, উলার হ্রদ এটা হচ্ছে ভারতের
বৃহত্তম বৃহত্তম স্বাদু জলের হ্রদ, অর্থাৎ ভারতের মধ্যে অবস্থিত সব থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। কোথায় আছে এটা? এটা আছে জম্মু ও কাশ্মীরে। এটা কোথায় আছে? জম্মু ও কাশ্মীরে আছে। যারা ক্লাসটি দেখছো সকলে লাইক করো, দ্রুত একটা করে ফটাফট লাইক করো। চলো পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় কোন উপাদান হাইড্রোজেন দাতা হিসাবে কাজ করে? সালোক সংশ্লেষের সময় হাইড্রোজেনের প্রয়োজন হয়ে থাকে। তো হাইড্রোজেন দাতা হিসাবে কোনটি কাজ করে থাকে? এখানে কোনটি হাইড্রোজেন দিয়ে থাকে উদ্ভিদকে? কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল, জল, সূর্যালোক, কোনটি থেকে হাইড্রোজেন গ্রহণ করে থাকে সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। সালোক সংশ্লেষের সময় হাইড্রোজেন দাতা হিসেবে কাজ করে থাকে জল। জলের ভিতরে থাকে H2O, দুই অণু কিন্তু আমরা এখানে হাইড্রোজেন পেয়ে থাকি। এই হাইড্রোজেনটা কিন্তু জল দিয়ে থাকে সালোক সংশ্লেষের সময় অক্সিজেনকে। ওকে, শিকড়ের মাধ্যমে উদ্ভিদ জল সংগ্রহ করে। কোন নদীটি একটি মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? একটা নদী এখানে মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কোন নদীটি? মধ্যপ্রদেশে উৎস লাভ করেছে সেই নদীটা, আমি হিন্টসও দিয়ে দিলাম, মধ্যপ্রদেশে উৎস লাভ করেছে। নদীটি কোনটি? মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যে নদীটি, সেটা হচ্ছে নর্মদা নদী। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। অর্থাৎ ভারতের উপর দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে সব থেকে দীর্ঘতম মানে লংগেস্ট তোমার ওয়েস্ট ফ্লো মানে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এমন নদী কোনটি? সেটা হচ্ছে নর্মদা নদী। এরপরে দেখো মহানদী। মহানদীটা হচ্ছে ওড়িশার সব থেকে দীর্ঘতম নদী। মহানদীটা ওড়িশার সব থেকে দীর্ঘতম নদী। মহানদীটার যদি আমরা ব্যাংকস দেখি, মহানদী তোমার হচ্ছে ছত্তিশগড় থেকে এটা উৎস লাভ করেছে। ছত্তিশগড়ের সিহাও উচ্চভূমি থেকে এটা উৎস লাভ করেছে এবং এটা তোমার ওড়িশার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো ওড়িশা ছত্তিশগড়ের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। গঙ্গার উৎস কোথায়? গঙ্গার উৎস হচ্ছে উত্তরাখণ্ডে। গঙ্গার উৎস কোথায়? উত্তরাখণ্ডে। সেখান দিয়ে এটা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং এন্ডে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু এটা প্রবাহিত হয়েছে। ভারতের যে রাজ্যগুলির উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে সেগুলো কোন কোন রাজ্য? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যমুনার উৎস কোথায়? যমুনার উৎস হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডের যমুনেত্রী হিমবাহ থেকে এটা উৎস লাভ করেছে। এটাও কিন্তু উত্তরাখণ্ড থেকে উৎস লাভ করেছে। তারপরে হরিয়ানার বর্ডার, দিল্লি বর্ডার, ঠিক আছে, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, এগুলোর উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে এবং পরবর্তীতে প্রয়াগরাজের কাছে এসে গঙ্গা এবং যমুনা একসাথে মিলিত হয়েছে বা গঙ্গায় পতিত হয়েছে যমুনা প্রয়াগরাজের কাছে এসে। এরপরে একটা হোমওয়ার্ক থাকছে, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এটা কমেন্ট করে সকলে জানাবে। মানব দেহে, আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ কোনটি? কমেন্ট করে অবশ্যই সকলে এটা জানাবে। চলো পরের প্রশ্ন, তুলসীদাস রামচরিত মানস কি ভাষায় লিখেছিলেন? রামচরিত মানস কে লিখেছিলেন? তুলসীদাস লিখেছিলেন। তুলসীদাস মধ্য যুগের কবি বা লেখক ছিলেন। ঠিক আছে, মধ্যযুগের একজন কবি বা লেখককে ছিলেন তুলসীদাস। এই তুলসীদাস তিনি কি করেন? তিনি রামচরিত মানস রচনা করেছিলেন। কার সময় জানো? আকবরের সময় তিনি রচনা করেন। এটা আকবরের শাসনকালে তিনি রামচরিত মানস
রচনা করেন। খুবই ভালো কথা, রামচরিতমানস তিনি রচনা করেছিলেন আকবরের সময়ে, মধ্যযুগে। তো তুলসীদাস এটা কোন ভাষায় লিখেছিলেন? অবধি ভাষায় লিখেছিলেন। অবধি ভাষাতে তিনি এটা লিখেছিলেন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ভারতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন পরিমাপ করা হয় কোন সূচকের মাধ্যমে? কোন সূচকের মাধ্যমে ইনফ্লেশন আমরা পরিমাপ করে থাকি? বলো। ভারতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন পরিমাপ করা হয় জিডিপি, ডিফ্লেক্টর, উৎপাদন মূল্য সূচক বা ডব্লিউপিআই, নাকি ভোক্তা মূল্য সূচক সিপিআই, আর বি এবং সি উভয়েই, নাকি এ বি সি তিনটেই উভয়ই? তো সঠিক উত্তর কি হবে এখানে? বি এবং সি উভয়, উৎপাদন মূল্য সূচক এবং ভোক্তা মূল্য সূচক ডব্লিউপিআই এবং সিপিআই, এই দুটো সূচকের মাধ্যমে কিন্তু ইনফ্লেশন পরিমাপ করা হয়ে থাকে, এই সূচক দুটির মাধ্যমে। ভারতীয় সংবিধানে কতটি ধারা আছে? ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল বা ধারা আমরা পাবো? সংবিধানে বর্তমানে কি কি আছে? সংবিধানে যদি আমরা দেখি বর্তমানে অ্যাট ফার্স্ট 448টি ধারা আছে। ঠিক আছে, কি কি আছে? 448টি ধারা আছে, 25টি পার্ট আছে বা অধ্যায় আছে। আমরা এখানে 448 পাবো অপশন সিতে। অপশন সিতে 448 পাবো। তারপরে হচ্ছে 12টি তফসিল আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 6টি মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে। 11টি মৌলিক কর্তব্য আছে, 11টি মৌলিক কর্তব্য আছে, যেগুলো থেকে প্রশ্ন আসে মোটামুটি সেগুলো লিখে দিচ্ছি আমি। এছাড়া আর কি আছে ভারতের সংবিধানে? তারপরে হচ্ছে অষ্টম তফসিলে 22টি ভাষা আছে। অষ্টম তফসিলে কতগুলি ভাষা আছে? 22টি ভাষা আছে। তো এগুলো মোটামুটি লিখে ফেলো সকলে খাতাতে, এগুলো স্ক্রিনশট নিয়ে ফেলো বা লিখে ফেলো খুবই ইম্পর্টেন্টলি। নেক্সট দেখি আমরা, লালা লাজপত রায় হরিয়ানার ড্যাশ জেলা থেকে স্বদেশী আন্দোলনে অংশ নিয়েছিলেন। লালা লাজপত রায় দেখো স্বদেশী আন্দোলনে, সাইমন আন্দোলনে বা সাইমন বিরোধী আন্দোলনে কিন্তু সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তার প্রথম যদি আমরা দেখি স্বদেশী আন্দোলন কবে হয়েছিল? স্বদেশী আন্দোলন 1905 সালে শুরু হয় স্বদেশী আন্দোলন। তো স্বদেশী আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন হরিয়ানার হিসার জেলা থেকে, হরিয়ানার হিসার নামক জেলা থেকে। অনুদৈর্ঘ্য তরঙ্গ নিচের কোনটির মধ্য দিয়ে যেতে পারে না? যেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ হয় সেটা কোনটির মধ্য দিয়ে প্রবাহিত হয় না? তরল, শূন্যস্থান, গ্যাস নাকি নান? কোনটির মধ্য দিয়ে এখানে যেতে পারে না? নাকি এখানে উপরের কোনটি উত্তর হবে না, নান উত্তর হবে? বলে ফেলো দেখি কোনটি সঠিক উত্তর হচ্ছে, কোনটির মধ্য দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রবাহিত হয় না? অনুদৈর্ঘ্য তরঙ্গ যায় না শূন্যস্থানের মধ্য দিয়ে। শূন্যস্থান ইজ রাইট অ্যান্সার। টিডব্লিউএস একাডেমিতে তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারো। তার জন্য পেইড ব্যাচে আমাদের অ্যাডমিশন নিতে হবে। দেখো এখানে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0 ব্যাচ আছে, যেখানে 2100 টাকা ফিস প্রাইস আছে। 1749 টাকায় তোমরা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ জিডি এবং এমটিএস কে টার্গেট করে ভর্তি হতে পারো এটাতে। এবং 1399 রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এনটিপিসি এবং গ্রুপ ডি কে টার্গেট করে আনা হয়েছে। এবং আরপিএফ এর পরীক্ষার জন্য তোমরা কিন্তু এখানে যুক্ত হতে পারো। এনএম জিএনএম এর যারা প্রিপারেশন নিচ্ছে তোমার ভাই বোন, তাদেরকে তোমরা এটা রিকমেন্ড করতে পারো এই ব্যাচটা। অবশ্যই সকলে এটাতে যুক্ত হয়ে যাবে। টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো। দ্রুত ফটাফট এটা তোমরা অ্যাডমিশন নাও। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, সেখান থেকে ডাউনলোড করো। টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করা থাকলে অবশ্যই আজ অ্যাডমিশন নেবে। ওকে, বাংলার প্রথম মহিলা শহীদ বিপ্লবী কে ছিলেন? বাংলার প্রথম মহিলা শহীদ কে ছিলেন বিপ্লবীদের মধ্যে?
দ্রুত। বাংলার প্রথম মহিলা শহীদ কে ছিলেন ডিয়ার স্টুডেন্ট? উত্তর কি হবে? উত্তর হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার বাংলার প্রথম মহিলা শহীদ তিনি ছিলেন। খুবই ইম্পর্টেন্ট। ওকে, তিনি 1932 সালে চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। খুবই ইম্পর্টেন্ট এটা। তিনি কবে ক্লাব আক্রমণ করেছিলেন? 1932-এ চট্টগ্রামের পাহাড়তলিতে তিনি ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দেখো, বাংলার প্রথম শহীদ কে ছিলেন? প্রথম শহীদ পুরুষদের মধ্যে আর কি, প্রথম শহীদ কে ছিলেন? জানো কে ছিলেন? তিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু ছিলেন বাংলার প্রথম শহীদ, যিনি 1908 সালে মুজাফফরপুর জেলে 11ই আগস্ট তার ফাঁসি হয়েছিল এবং তিনি বাংলার প্রথম শহীদ ছিলেন। আন্তর্জাতিক পরিবেশ সংস্থা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যাল, যেটাকে আমরা সংক্ষেপে পেটা বলে থাকি, এটা অ্যানিমেলের সঙ্গে যুক্ত আছে, পশু চিকিৎসার সাথে যুক্ত এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল, পেটা এর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে? দ্রুত। আন্তর্জাতিক সংস্থা পেটার সদর দপ্তর হচ্ছে ভার্জিনিয়া, যেটা ইউএসএ তে অবস্থিত আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ভার্জিনিয়াতে আছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রায়াম্বল অনুসারে ভারত কি ধরনের রাষ্ট্র? ভারত আমাদের কি ধরনের রাষ্ট্র? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক নাকি ওপরের সবকটি? আমাদের ভারতের প্রস্তাবনা অনুসারে ভারত কি ধরনের রাষ্ট্র? প্রায়াম্বল অনুসারে ভারত কি ধরনের একটা রাষ্ট্র? ভারতের প্রস্তাবনা অনুসারে ভারত হচ্ছে এক ধরনের ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক কিন্তু এক ধরনের রাষ্ট্র। তো উপরের সবগুলো সঠিক উত্তর হবে। এর মধ্যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলো আগে ছিল না, বা ভারতকে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দগুলোকে প্রস্তাবনায় পরবর্তীতে যুক্ত করা হয়েছে 1976 সালে, মাফ করবে 1976 সালে 42তম সংশোধনীতে এটা যুক্ত হয়। ওকে, 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দগুলি। কেন্দ্রীয় বাজেট 2025 এর আনুমানিক রাজস্ব ঘাটতি কত? 2025 কেন্দ্রীয় বাজেটের আনুমানিক রাজস্ব ঘাটতি কত? রাজস্ব ঘাটতি আমি আগের দিনই বলেছিলাম কি হবে সেটা। রাজস্ব ঘাটতি মোট ব্যয় মাইনাস মোট আয়, এটার মাধ্যমে আমরা রাজস্ব ঘাটতি বার করতে পারি, তাই তো বাজেট ঘাটতি বার করতে পারি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি, আমাদের এখানে বাজেট ঘাটতি আমরা বার করব কিভাবে? এটা হচ্ছে বাজেট ঘাটতি। আর এখানে কিন্তু বলা হয়েছে বাজেট ঘাটতি নয়, মাফ করবে, এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটের রাজস্ব ঘাটতি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে জিডিপির 4.4%, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এখানে আলাদা বলা হয়েছে রাজস্ব ঘাটতির কথা বলা হয়েছে, আমার একটু মানে প্রথমে বুঝতে ভুল হয়েছিল। যাই হোক, বাজেট ঘাটতি এখানে কত হবে? 4 পয়েন্ট, আর রাজস্ব ঘাটতি হয়েছে 4.4%। ঔরঙ্গজেবের মৃত্যুর সময় ঔরঙ্গজেব তার মৃত্যুর সময় মারাঠা নেতৃত্ব কার হাতে তুলে দিয়েছিল বা কার হাতে ছিল? ঔরঙ্গজেবের মৃত্যুর সময় মারাঠা নেতৃত্বটা। ঔরঙ্গজেবের মৃত্যুর সময় মারাঠা নেতৃত্ব ছিল তারাবাইয়ের হাতে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, তারাবাই। দেবী সরস্বতীর উপাসনা করার জন্য নিচের কোন উপজাতির দ্বারা ঘুমর নৃত্য বিকাশ হয়েছিল? ঘুমর নৃত্য একটা লোকনৃত্য। ঘুমর কি? ঘুমর হচ্ছে লোকনৃত্য। কোথাকার জানো এই লোকনৃত্যটা, ঘুমর নৃত্যটা? বলো তো দেখি, কমেন্ট করে সকলে জানাও। ঘুমর কোন রাজ্যের একটা লোকনৃত্য?
ঘুমর হচ্ছে রাজস্থানের একটা লোকনৃত্য, হচ্ছে ঘুমর নৃত্য। তো ঘুমর নৃত্যটা কোন উপজাতিদের দ্বারা এটা পালিত হয়? এটা পালিত হয় কেন? দেবী সরস্বতী উপাসনা করার জন্য ঘুমর নৃত্যটা পরিবেশিত হয়। এটা ভিল উপজাতিদের দ্বারা পরিবেশিত হয়ে থাকে, এটা ভিল। নিম্নলিখিত কোন গ্রহটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকে কোন গ্রহটি? সাধারণত গ্রহগুলি কি হয়? পৃথিবী, পৃথিবী ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে থাকে। পৃথিবী, বুধ, শুক্র, মাফ করবে, শুক্র নয়, শুক্র গ্রহটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকে, অর্থাৎ শুক্র গ্রহটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ এটা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। কোথা থেকে কোথায় ঘোরে? পূর্ব থেকে পশ্চিমে ঘুরে থাকে শুক্র গ্রহটা। ওকে, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকে, আমরা বলতে পারি। উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতমালা কোনটি? উত্তর আমেরিকা মহাদেশের সব থেকে দীর্ঘতম পর্বতমালা কোনটি? হিমালয় পর্বতমালা কোথায় আছে? এশিয়াতে আছে, তাই না? এশিয়াতে আছে। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকাতে আছে, আমেরিকাতে আছে আন্দিজ পর্বতমালা, এবং আন্দিজ হচ্ছে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা। বিশ্বের মধ্যে সব থেকে দীর্ঘতম লংগেস্ট মাউন্টেন রেঞ্জ কোনটি? আন্দিজ পর্বতমালা, যেটা দক্ষিণ আমেরিকায় আমরা পাবো। অলপস পর্বতমালা কোথায়? উত্তর আমেরিকাতে আছে। মাফ করবে, অলপস হচ্ছে ইউরোপে আছে, অলপস হচ্ছে ইউরোপে অবস্থিত আছে। আর রকি পর্বতমালা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আছে, রকি পর্বতমালা। ওকে, ইউরোপে অলপস, আন্দিজ দক্ষিণ আমেরিকা, এবং হিমালয় হচ্ছে এশিয়াতে। দ্রোণাচার্য পুরস্কার শুরু হয় কত সালে? ড্যাশ সালে দ্রোণাচার্য পুরস্কার শুরু হয়। কাদের দেওয়া হয় জানো দ্রোণাচার্য পুরস্কার? যারা ক্রীড়া প্রশিক্ষক থাকে, যারা ক্রীড়া কোচ থাকে, তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। তো দ্রোণাচার্য পুরস্কারটা শুরু হয় ড্যাশ সালে। কোন সালে শুরু হয়েছিল? 27 মিনিট অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাসে যারা এখনো লাইক করোনি, ক্লাসটিতে লাইক করো। আর একটা কোশ্চেন আছে, আমি দ্রুত সেই কোশ্চেনটা দিয়ে শেষ করব। উত্তর কি হচ্ছে? উত্তর হবে এখানে দ্রোণাচার্য পুরস্কার 1985-তে দেওয়া শুরু হয়। দ্রোণাচার্য পুরস্কার এবং কোচের নাম 2025 সালে প্রাপক, 2025 সালে, মাফ করবে, 2024 সালের প্রাপক হচ্ছে, অর্থাৎ 2024 সালে ক্রীড়া জগতে কৃতিত্বের জন্য, 2024 সালে ক্রীড়া জগতে বিভিন্ন তোমার হচ্ছে কর্মকাণ্ডের জন্য এখানে সুভাষ রানা প্যারা শুটিং থেকে, দীপালি দেশপান্ডে শুটিং থেকে, এবং সন্দীপ সাংওয়ান ইনি হকি থেকে এই দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। লাস্ট কোশ্চেন, পাকস্থলীর অম্লতার চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টাসিড পদার্থ হলো কস্টিক সোডা, কস্টিক পটাশ, মিল্ক অফ ম্যাগনেসিয়া এবং লুনার কস্টিক। রাইট অ্যান্সার হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা পাকস্থলীর অম্লতার চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টাসিড পদার্থ। গুড, এখানেই আজকের সেশনটা আমরা শেষ করব। কেমন লাগলো সেশনটি বলো, দ্রুত বলো। শেষ করি, সকল ভালো থাকবে, টাটা, বাই।